আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান। বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ। কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের আহ্বান। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে বাংলা খেয়াল উৎসব। উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। এবং ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ। গভীর শ্রদ্ধায় মহান ভাষা শহীদ ও সংগ্রামীদের স্মরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন 2026-এর কাউন্টডাউন। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় এলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প ও আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যার সমাধান করবেন বলে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি। পরে টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দেন। জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান। জয়দেবের ভিডিওচিত্রে মইনুল হাসানের রিপোর্ট। নদী ভাঙনের শহর সিরাজগঞ্জ, যেখানে যমুনার স্রোতে প্রতিদিন ভাঙে ঘরবাড়ি, ভেঙে যায় মানুষের জীবনের নিশ্চয়তা। কৃষি বিপর্যয়, বেকারত্ব আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ। বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বদলায়নি খেটে খাওয়া মানুষের জীবন। প্রায় 20 বছর পর সিরাজগঞ্জে পাইকপাড়ায় বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন অসংখ্য মানুষ। স্ত্রী ডক্টর জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে দুপুর 3:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। মঞ্চে উঠে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম, নদী ভাঙন ও বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গ্রহণ করি, তাহলে
বাংলাদেশের। এরপর টাঙ্গাইল জেলার জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, সকলে মিলে কাজ করলে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের পরিবর্তন সম্ভব। আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। মনিরুল হাসান, চ্যানেল আই, টাঙ্গাইল। নিজ দলের 2 শতাধিক কর্মীকে যারা হত্যা করে তাদের কাছে দেশের 18 কোটি মানুষ নিরাপদ নয় মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না, তবে নির্বাচনী সহিংসতা হলে সমান জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থলেও আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির। শেরপুরে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে জেগে থাকবে 24-এর তারুণ্য। শেরপুর থেকে আক্তার হোসেনের রিপোর্ট। নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর শহরের পৌর মাঠে জনসভায় অংশ নিয়ে রেজাউল হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম কি করলেন, বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিতভাবে গতকাল মামলা হয়েছে, আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে। জনগণের রায় দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচনের দিন কেউ সন্ত্রাসী করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে দেবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। জামায়াত আমির বলেন, মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে। নির্বাচনী জনসভায় 11 দলীয় জোটের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। হামলা চালিয়ে গুজব ছড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার মিশন বাধাগ্রস্ত করা যাবে না। যারা গণভোটের বিপক্ষে অবস্থান নেবে, আগামী 12 ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন নেতারা। শেরপুর থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশ্যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করায় দেশব্যাপী যে আলোচনা চলছে তা সঠিক হলে সেটি পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহদি আমিন প্রশ্ন তুলেন, 9 ঘন্টা আগে দেওয়া নারী বিদ্বেষী পোস্ট দেশব্যাপী ছড়িয়ে পড়ার পর অ্যাকাউন্ট হ্যাকের যে দাবি করা হয়েছে তা কতটা বিশ্বাসযোগ্য। এই সময় মাহদি আমিন বলেন, জামায়াতের জন্য নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয়। এর আগেও নানান সময় নারীদের নিয়ে তাদের বিতর্কিত কর্মকাণ্ড লক্ষণীয় ছিল। বিএনপি নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা মেনে নেবে না বলেও তিনি জানান। আমাদের মায়েদের উপরে আর কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়ন, অবজ্ঞা আমরা মেনে নিব না, বিএনপি মেনে নেবে না, বাংলাদেশ মেনে নেবে না। জামাত বলছে মানুষ নাকি বিএনপিকে আগেই দেখেছে, এবার তাদেরকে দেখার পালা। কিন্তু দেশের মানুষ ইতিমধ্যেই দেখা শুরু করেছে মধ্যযুগীয় বর্বরতার নামে কিভাবে অর্ধেক জনগোষ্ঠী তথা আমাদের মা ও বোনদের অপমান করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই,
দেশ জুড়ে ও অনলাইনে নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপোষ নেই, কোনো ভয় নেই, কোনো পিছু হটা নেই। কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের পোস্ট অবমাননাকর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। এ নিয়ে জানতে রিয়াজ ইসলামের সাথে যোগাযোগ করছে। রিয়াজ, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছেন, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের গতকাল ভেরিফাইড এক্স এর অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননা করে একটি পোস্ট দেওয়া হয় এবং সেটি কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। তবে সকালে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বেলা 12টার সময় তারা মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল নিয়ে কলাভবন হয়ে অপরাজ্য বাংলার পাদদেশে বিক্ষোভ মিছিলটি শেষ করে। এরপরে বক্তব্য রাখেন সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন নারীদের কাছে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে ক্ষমা চাইতে হবে এবং যদি তিনি সে কাজ না করেন সেক্ষেত্রে তারা বৃহৎ কর্মসূচি দিবেন। তবে আমরা যেটি জানতে পেরেছি ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তিনি যেটি বলেছেন যে জামাত আসলে তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে নারীদের প্রতি সেটির প্রতিফলন ঘটিয়েছে এই পোস্টের মাধ্যমে। এছাড়া এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দল রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের সবারই আসলে একটাই কথা যে জামাত আমিরকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। তবে জামাত থেকে দাবি করা হচ্ছে তার অ্যাকাউন্টে আসলে হ্যাক করা হয়েছিল। তবে সে বিষয়ে আরেকটি কথা বলেছে যে আল জাজিরাকে দেয়া যে বক্তব্য দিয়েছে জামাত আমির তার এক্সটেনশন হলো এই এক্স এর পোস্ট, তবে তার আইডি হ্যাক হয়নি বলে দাবি করেছে ছাত্রদল। তবে তারা আসলে বৃহৎ কর্মসূচি কি দিবে সে বিষয়টি এখনো আসলে স্পষ্ট করেনি। তবে তারা ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেছে। রিতা, রিয়াজ, ধন্যবাদ রিয়াজ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারে দিনাজপুর ৬ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন শনিবার সন্ধ্যায় দলার দরগা বাজারে ডাক্তার AZM জাহিদ হোসেনের নির্বাচনী গণসংযোগের কাজ চলছিল। সে সময় জামায়াত শিবিরের একদল কর্মী নির্বাচনী অফিসে হামলা চালায়। তারা অফিসের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং বাইরে টাঙানো ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ। নির্বাচন অফিসে যে অতর্কিত হামলা চালিয়েছে যে জামাত শিবিরেরা তাদের প্রতি আমি নির্মম ঘৃণাবোধ জানাই। যাদের মতো এই নিকৃষ্ট মন মানসিকতা থেকে তারা যে হামলা চালিয়েছে প্রশাসনের কাছে আমি সুদৃষ্টি কামনা করি এবং এর যথাযথ উপযুক্ত শাস্তি কামনা করি। প্রার্থীকে মেসেজ পাঠাইছি, প্রার্থী বলছে যে কোনো ক্রমেই সংঘাত হবে না, সংঘাত বিন তুমি ছেলেদেরকে শান্ত করো। আমি সবাইকে শান্ত করলাম, করার পরে সাথে আমরা একটা প্রতিবাদ মিছিল দিলাম ছেলেদেরকে শান্ত করার জন্য। প্রতিবাদ মিছিলে আবার এখানে আমরা ওই প্রতিবাদ সভা করলাম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর ৩ আসনের ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা। এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪ প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলীম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা মিলে শরীয়তপুর ৩ আসনে। ৩,৪০,১৪২ জন ভোটারের এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪ জন প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এলাকাবাসীর প্রত্যাশা রাস্তাঘাট, নদী ভাঙন সহ পিছিয়ে পড়া চরাঞ্চলের শিক্ষার অগ্রগতিতে অবদান রাখতে পারবেন তিনি। আর বাকি ৪-এর ৩ যেই কাজ আছে আমরা আশা করি যে মিয়া নুরুদ্দিন অপু আল্লাহর রহমতে স্বপ্নের চেয়েও বেশি করে উনি সাজাতে পারবেন, এই বিশ্বাস আমাদের দৃঢ়। আমাদের দাবি একটাই, চরাঞ্চলের নদী ভাঙন যেটা এটা রোধ করতে হবে। ভবিষ্যতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। পরিবার পরিজন ও এলাকার নবীন প্রবীণদের নিয়ে ধানের শীষের পক্ষে প্রতিদিনই অংশগ্রহণ করছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যা ইতোমধ্যে নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে। অনুভূতি আপনারা বুঝতেই পারছেন, সকাল থেকে আপনারা ঘুরছেন। আমার পরিবারের কাছে আসি, পরিবারের আসি, দেখেন এখানে আমার কোনো দল, এখানে আমাকে নিয়ে এখানে কোনো দল নাই, সবাই একত্রিত হয়ে আমার পরিবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে আমাদের শরীয়তপুর সবাই মাঠে নেমে গেছে।
এটার অনুভূতিটাই আলাদা। এটা ইলেকশনে এমপি হওয়ার পরে যদি মিনিস্টার হন আমাদের এলাকার, তাহলে কি করবেন, কি উন্নতি করবেন? এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, সব কিছু তাকদিরে যা থাকে হবে। আর সেকেন্ড কথা হলো এটা আমার ঘর, এটা আমার বাড়ি। বাড়ি নিয়ে কোনো প্ল্যান থাকে না, বাড়ি নিয়ে যেই জিনিসটা সেটা হলো বাড়ির প্রয়োজন অনুযায়ী বাড়ির কাজটা করতে হবে। শরীয়তপুর থেকে ফিরে রাজু আলিম, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। নদীমাতৃক বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় উন্নত গবেষণা ও আধুনিক প্রযুক্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত নদী সম্মেলনে যুক্ত হয়ে কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহেদ রনির রিপোর্টে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য কিংবা আধ্যাত্মিকতায় নয়, দেশের অস্তিত্ব টিকে রয়েছে নদ নদীর প্রবাহ আর পলি ব্যবস্থাপনার উপর। আর এই বিশাল জলরাশি ও নদীপথকে বিজ্ঞানসম্মতভাবে শাসন ও রক্ষা করার কারিগরি মস্তিষ্ক হিসাবে কাজ করছে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট। হাল আমলের বাস্তবতায় নদী নির্ভর অর্থনীতি পুনরুদ্ধার ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে নদী সম্মেলন 2026-এর অবতারণা। পলিসিগত দিক থেকে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করবার জন্য আমাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করি সবসময়, আপনারাও করবেন। আমাদের এই প্রতিষ্ঠান আজকে সমৃদ্ধ হয়েছে এই ধরনের নদী সংশ্লিষ্ট নদী প্রাণ মানুষের সমন্বয়ে। সম্মেলনে অন্তর্জাল মাধ্যমে যুক্ত হয়ে পানি সম্পদ উপদেষ্টা নীতিগত নির্দেশনা যেমন দেন, তেমনি শোনান আশার বাণী। There are many studies like this যেগুলো করা যায়। তো আমি সচিব মহোদয়কে অনুরোধ করব আপনি আগামী বাজেটে নদী গবেষণা ইনস্টিটিউটের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার একটা প্রস্তাব দেন। এটা কিন্তু ওরা নিজেরাই বসে কাজটা করতে পারে। ওরা সরকারের অন্য যেগুলো সংস্থা আছে, নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, BIWTA সকলকে সাথে নিয়ে একটা টিম করে করতে পারে। তাইলে নদী গবেষণা ইনস্টিটিউটের এটার পুনরুজ্জীবনের একটা সুযোগ ঘটবে বলে আমি মনে করি। নির্ধারিত আলোচনায় উঠে আসে নদ নদীর হালচাল ও নদী ব্যবস্থাপনার ইতিবৃত্ত। ইকোনমি টু ইকোলজি, এভরিথিং ইজ রিভার। অর্থাৎ আমরা কোনো ইকোলজি থেকে শুরু করে ইকোনমি পর্যন্ত সবকিছু কিন্তু নদী কেন্দ্রিক। আর আমরা বলি কিন্তু যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখন সেই নদীমাতৃক দেশে নদীকে কেন্দ্র করে যা হবে সেটা কিন্তু হচ্ছে না। ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোনেন্টগুলো রিলেটেড ল্যাব আছে এবং রিসোর্স পার্সন আছে। এখানে কোনো বায়োলজিক্যাল কোনো ল্যাব নাই এবং বায়োলজিক্যাল কোনো রিসোর্স পার্সন নেই। বায়োলজিক্যাল সাবজেক্টের কোনো সায়েন্টিফিক অফিসার নেই। নদী বাঁচলে দেশ বাঁচবে। সুতরাং আমাদের দেশকে যদি বাঁচাতে হয় আমাদেরকে এই এই রিভার রিসার্চ ইনস্টিটিউটকে আমাদেরকে বাঁচাতে হবে। নদীর আচরণ বুঝে তার সাথে খাপ খাইয়ে চলার বৈজ্ঞানিক সমাধান নিশ্চিতের পাশাপাশি সব পক্ষের সমন্বয়ে কার্যকর অভিযাত্রার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। নদী যেমন আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন, আমাদের আশেপাশে যা আছে সেগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সব কিছুই কিন্তু আমাদের রক্ষা করতে হবে এবং সেটা যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি কি আমরাই সাফারার হব। নদী যদি ভালো না থাকে সব কিছুই কিন্তু খারাপ থাকবে। আমাদের নদীর যে প্রয়োজনীয়তা এবং নদীর যে উপকারিতা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী গবেষণা ইনস্টিটিউট এখানে কি ধরনের গবেষণা হচ্ছে সেটা কিন্তু নিয়ে একটা বিগ কোশ্চেন এসছে আমাদের মধ্যে, সবার মধ্যেই। তো সেই জায়গার থেকে বলবো যে এটাকে সচল করতে হলে কিন্তু সবাইকে যেমন এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে, আবার পাশাপাশি এখানে যারা কাজ করেন তাদেরও কিন্তু সোচ্চার হতে হবে। দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার এবং সেই সবাই আমরা যেন এক হতে পারি, এটি আজকে আমার কামনা। ফরিদপুর পৌরসভা, জেলা পরিষদ ও প্রশাসনের পাশাপাশি আয়োজনের সহযোগী ওয়ারপো, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ফরিদপুর। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল হ্যাক করে হেয় করতে বাজে পোস্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এর সাথে বিশেষ একটি দল জড়িত। ওবায়দুর রশিদের রিপোর্ট।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন জানানো হয় শনিবার বিকেলে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন। শনিবার রাতেই এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে দলটি। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি। এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া সহ নির্বাচন কমিশনে অবহিত করার কথাও বলা হয় সংবাদ সম্মেলনে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনী প্রচার শেষ হতে আর মাত্র 10 দিন বাকি, তাই শেষ সময় ভোটারদের আস্থা অর্জনে প্রার্থীরা প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন। নিজ নিজ আসনের উন্নয়নে নানান পরিকল্পনার আশ্বাস দেন ভোটাররা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে দেশজুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার। নাটোর 2 আসনে প্রচার চালিয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা বিরোধী ভূমিকা পালন করেছে, এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনে উঠান বৈঠক করেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। চাঁদপুর 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। যারা 54 বছরে পরীক্ষায় ফেল করেছে, ফেলু পার্টি, এই ফেলু পার্টিকে নিয়ে কি দেশ চলবে? ভোলা 2 আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন। ধানের শীষ প্রতীকে চাঁদপুর 2 আসনের প্রার্থী ডক্টর জালাল আহমেদ গণসংযোগ, পথসভা ও নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। এখন সবাই ভোট দিতে চায়, একটি মার্কা, সেটা ধানের শীষ। যেহেতু ধানের শীষে ভোট দিবে, সেখানে আমার বিজয়টা তো নিশ্চিত। চাঁদপুর 2 আসনে 11 দলীয় ঐক্যজোট প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি গণসংযোগ করেন। এই জোটের নেতৃত্বে জামাত ইসলাম জোটের নেতৃত্বে এমপি নির্বাচিত হয়ে আগামীতে ঐক্যের বাংলাদেশ গড়ব, ইনসাফের বাংলাদেশ গড়ব। দিনাজপুর 6 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী প্রচারে যোগ দেন। ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি। ধানের শীষকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, অর্থাৎ ধানের শীষের পক্ষে আপনার ভোটটা দিয়ে আপনি আমাকে এবং আমাদের দলকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিবেন। গাইবান্ধা 4 আসনে জামাতে ইসলামীর প্রার্থী ডাক্তার আব্দুর রহিম গণসংযোগ করেন। গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রার্থী ডক্টর শামীম কায়সার লিঙ্কন প্রতিশ্রুতির বার্তা নিয়ে ভোটারদের কাছে যান। উঠান বৈঠক, পথসভা ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন মেহেরপুর 1 আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ। ময়মনসিংহের ভালুকায় পথসভায় বক্তৃতা দেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। নড়াইল 2 আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম তার আসনে প্রচার চালান। নাটোর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু গণসংযোগ করেন। রাজশাহী 3 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রচার চালান। একই আসনে প্রচার চালান জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। নির্বাচনী প্রচারে ব্যস্ত রংপুর 4 আসনের প্রার্থী এনসিপি সদস্য সচিব ও প্রার্থী আক্তার হোসেন এবং বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক। মিথিলা নাজনীন, চ্যানেল আই।
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় আয়োজন বাংলা খেয়াল উৎসব। চ্যানেল আই এর উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সঙ্গীতকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদে খেয়াল উৎসবের এই আয়োজন। বাংলা খেয়াল উৎসব সঙ্গীত অনুরাগীদের মাঝে সুর ছড়িয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। উচ্চাঙ্গ সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আই স্টুডিওতে বাংলা খেয়াল উৎসব। এবারের আসর আয়োজন করা হয় সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের স্মরণে। বরেণ্য শিল্পীসহ নবীন প্রবীণ শিল্পীরা অংশ নেন খেয়াল উৎসবে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, বাংলা সঙ্গীতের উৎকর্ষ সার্বজনীনভাবে পৌঁছে দিতেই এই আয়োজন। চ্যানেল আই শুদ্ধ সঙ্গীতের জন্য যেই চেষ্টাটি করে আসছে দীর্ঘদিন যাবৎ, এবং বাংলাদেশে কেন এশিয়াতে চ্যানেলে একমাত্র যারা মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে থাকে, সেই ধারাবাহিকতায় শুদ্ধ সঙ্গীত চর্চাটা প্রসারিত হোক, এটাই আমাদের উদ্দেশ্য। আরও বড় পরিসরে খেয়াল উৎসব আয়োজনের স্বপ্ন দেখেন সঙ্গীত পিপাসুরা। আজাদ রহমানের ভীষণ একটা মনের ভিতরে একটা চিন্তা চেতনা, ওনার একটা আগ্রহ ছিল বাংলা ভাষায় বাংলা খেয়াল গাওয়ানো। এই প্রতিষ্ঠানটি আমাদের চ্যানেল আই যেভাবে আমাদের সহযোগিতা করছে, প্রতি বছর শিল্পীরা সবাই সহযোগিতা করছে, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। খেয়াল অঙ্গের গান অনেক কালের, অনেক আগের, কিন্তু বাংলা কথাটি, এই বাংলা ভাষায় কথা বলার যে স্বাধীন চিত্তে বলা, সেটি এই ক্লাসিক্যাল সঙ্গীতে, এই খেয়াল অঙ্গেই আমরা পরিবেশন করতে পারি বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, এবং তার আগে আবারও বলতে চাই, চ্যানেল আইয়ের এই আয়োজনকে সবাই সাধুবাদ জানাই। বাংলা খেয়াল উৎসবটি সম্প্রচার করা হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরব গাথার মাস ফেব্রুয়ারি দিন গণনা শুরু হলো আজ। বাঙালি জাতির রাজনৈতিক, সাংস্কৃতিক সব জাগরণ এবং আন্দোলনের প্রেরণা 52 রাষ্ট্রভাষা আন্দোলন। স্বাধীনতা সংগ্রামের সূচনা যে ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়, ফেব্রুয়ারি এলে সেই ইতিহাস স্মরণে বারবার শানিত হয় বাঙালির জাতীয়তাবোধ। 1952 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনের নামে ছাত্র জনতা, রফিক, শফিক, সালাম, জব্বর, বরকত সহ আরো অনেকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। পরে এই অর্জনের পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। 1971-এ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশ। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের এই সময় দেশের সর্বস্তরের বাংলা ভাষার প্রচলন ও রাষ্ট্রভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা ফিরে আসে প্রতি ফেব্রুয়ারিতে। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। নিটল চাচা কৃষি সংবাদ। নড়াইলে কম খরচে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন ও বাজার দর পাওয়ায় বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। উচ্চ ফলনশীল জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে নতুন কৃষকদের মাঝে। প্রকৃতি সংবাদ। পাখি দেখি, পাখি ভালোবাসি, পাখি রক্ষা করি প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পাখি মেলা। বিপন্ন ও দুর্লভ পাখি সম্পর্কে জানতে মেলায় ভিড় করেন পাখি প্রেমীরা। আয়োজকরা বলেছেন, এমন উদ্যোগের মাধ্যমে পাখি রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি বৈজ্ঞানিকভাবে মৃত পাখি ও প্রাণীর সংরক্ষণ পদ্ধতি বা ট্যাক্সিডার্মি সম্পর্কেও জানতে পারবেন দর্শনার্থীরা। সবশেষে ফ্রেশ আচা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান। বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ।
বাংলাদেশের টেকসই অগ্রযাত্রা আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ, কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের আহ্বান। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই এর আয়োজনে বাংলা খেয়াল উৎসব, উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। এবং ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ গভীর শ্রদ্ধায় মহান ভাষা শহীদ ও সংগ্রামীদের স্মরণ। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।